অনেকের আইডিতে এরকম একটা পোস্ট দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এটা কি দেখছি আমি? অনেকের এঙ্গেজমেন্ট? আজ শুক্রবার, হঠাৎ মায়ের প্রচণ্ড জ্বর। অসময়ে অকারণে কেন এরকম জ্বর হলো বুঝতে পারছি না। সকাল থেকে এটা সেটা করতে করতে বেলা 11টা পেরিয়ে গেছে। হঠাৎ অনেকের ফোন এলো। রিসিভ করতে ওপাশ থেকে একরাশ বিষণ্ণতা নিয়ে সে বলতে শুরু করলো, তুমি এত দেরি করেছো কেন মিথিলা? হঠাৎই আমি বাস্তবতায় ফিরে এলাম। এত কাজের মাঝে ভুলে গিয়েছি আজ অনিকের জন্মদিন। কাপা কণ্ঠে বললাম, আম্মুর অনেক জ্বর অনিক, এজন্য একটু দেরি হলো। সে কি বলনি তো? কখন থেকে? কাল রাত থেকে। এখন একটু বেশি। তাহলে তুমি আসছো না? সেটা কখন বললাম? আসবো। কিন্তু কিন্তু আজ একটু তাড়াতাড়ি ফিরতে হবে। আগে আসো, তারপর দেখা যাবে। মিথিলা এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আর অনেক মাস্টার্স ফাইনালে। বয়সের পার্থক্য দীর্ঘ হলেও ওরা একে অপরকে প্রচুর ভালোবাসে। মিথিলাদের পারিবারিক অবস্থার তুলনায় অনিকদের পরিবার সম্ভ্রান্ত। এতে করে মাঝে মাঝে নিজেকে অনিকের অযোগ্য বলে মনে করে মিথিলা। সাপ্তাহিক বন্ধের দিনে মিথিলাকে রেডি হতে দেখে ছোট বোন মৃদুলা বলল, আজ তোমার ভার্সিটিতে ক্লাস আছে আপু? আজ না ছুটি? আসলে একটা প্রোগ্রাম আছে রে, আমি জলদি ফিরে আসব। ততক্ষণে আম্মুর কি লাগে একটু দেখিস। কাছের কিছু বন্ধুদের নিয়ে কেক কাটা হলো। টুকটাক খেয়ে সবাই মিলে আড্ডা দিল। দুপুর করে যখন বিকেল হলো তখন সবাই বাসায় ফেরার তাগিদ দিতে শুরু করলো। যদিও কেক বিকেলে কাটা যেত, তবে অনেকের অমত থাকায় দুপুরের দিকে আয়োজন করতে হয়েছে। সকলে চলে গেলেও মিথিলাকে আসতে দিতে নারাজ অনিক। মিথিলা চলে আসতে নিলে তাকে আটকায় অনিক। বলে, বাকি সবাই আর তুমি কি এক হলে? কিন্তু আম্মুর জ্বর। মৃদুলা আসে না, ও খেয়াল রাখবে। অনিচ্ছা সত্ত্বেও সম্মতি জানালো মিথিলা। অনিক বলল, আমার জবটা হয়ে গেছে লাস্ট মান্থে, যেটাতে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু তোমার তো ফাইনাল এক্সাম হলো না এখনো। অফিসের বসের সাথে চাচার সম্পর্ক ভালো, তাই আর সমস্যা হয়নি। জবের পাশাপাশি এক্সামটাও দিব। খুশিতে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল মিথিলার ঠোঁটে। অনিক আবারও বলতে শুরু করলো, তবে একটা বিষয় নিয়ে চিন্তায় আছি। কিঞ্চিৎ চিন্তা রেখা ফুটে উঠল মিথিলার কপালে। আমি তো বাসার বড় ছেলে, আমার বয়স হচ্ছে, এবার তো চাকরিটাও হয়ে গেল, তাই তাই এবার তো বিয়ের কথা আসবেই। এবার চিন্তার সাথে সাথে সামান্য ভয়ও হতে লাগলো মিথিলার। অনেক হেসে বলল, এমনিতেই সবাই বলে আমি নাকি বাচ্চা একটা মেয়ের সাথে প্রেম করি। এখন বিয়ে করলে সবাই বাচ্চা বউ বলবে না? এক নিমিষেই মিথিলার ভয় উধাও হয়ে গেল। অভিমানী সুরে বলে উঠল, আমি বাচ্চা? হো হো করে হেসে উঠল অনিক। বলল, বাচ্চাই তো, অনার্সে পড়ো, আমি এখনো বাচ্চা। না সেটা নয়, তোমার বাপদার ছেলে মানুষগুলো তো বাচ্চাদের মতোই। ঠোঁট ফুলিয়ে মিথিলা বলল, ভালোবাসি বলেই তো। জানি তো পাগলি। কিন্তু আমার গিফট কই? পাশে রাখা হ্যান্ডপাসটা তুলে আনলো মিথিলা। একদম ভুলে গিয়েছিল। সেখান থেকে একটা ডায়েরি, একটি ঘড়ি আর একটি টি শার্ট বের করলো সে। ডায়েরিটা হাতে দিয়ে বলল, এখানে তুমি তোমার ইচ্ছাগুলো লিখবে, তারপর আমাকে ডায়েরিটা ফিরিয়ে দিবে, কেমন? কেন দিব? আমার কাছে রেখে দিব এজন্য। তবে স্পেশাল গিফটটা পেলাম না এখনো। কি সাথে থাকার অঙ্গীকার? সেটাকে আদৌ বলে বোঝাতে হবে? তবুও ভয় হয়। ভালোবাসি, এটাই স্পেশাল গিফট। হাসলো দুজনেই। সন্ধ্যা 7টা। মিথিলা বাসায় ফিরতে মৃদুলা বলল, আপু এত দেরি করলে যে? একটু দেরি হয়ে গেল রে আপি। আম্মু কই? জ্বর কমেছে? কমেছে। কখন থেকে তোমাকে নিয়ে চিন্তা করছিল, তুমি ফোনটাও তুলছিলে না। অনেকের সাথে কাটানো মুহূর্তগুলো বাহ্যিক সকল কিছু ভুলে দিতে সক্ষম মিথিলার কাছে। ফোনটা যে সাইলেন্ট ছিল খেয়ালই করেনি এতক্ষণে। মিথিলা বলল, ইস, সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। তুই আম্মুর কাছে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। খানিকটা জ্বর কমেছে মনোয়ারা বেগমের। তবে এই মুহূর্তে সে মিথিলার উপর প্রচণ্ড রেগে আছেন।
ছুটির দিনে তার কিসের প্রোগ্রাম, আর হলেই বা এত দেরি কি এই জন্য? মায়ের পাশে বিছানায় এসে বসতে মনোয়ারা বেগম, ছেড়ে দিয়েছি জন্য ভেবো না যেখানে ইচ্ছে সেখানে যাবে। তোমার মনে রাখা উচিত কতটা সংগ্রাম করে আমাদের জীবন চলে। তোমার লক্ষ্য পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছানো। আশা করি ভুলে যাওনি। হঠাৎ মায়ের এহেন কথা শুনে থতমত খেয়ে গেল মিথিলা। কিছু বলার আগেই তার মা বলতে শুরু করলেন, কিসের প্রোগ্রাম তোমার? তাও সারাটা দিন পার হয়ে গেল। মাথা নিচু করে উত্তর দিল, সরি আম্মু, আমি বুঝতে পারিনি এতটা সময় লেগে যাবে। এবার কিছুটা নরম সুরে মনোয়ারা বেগম বললেন, তোমাদের আমি বিশ্বাস করি মা, কিন্তু চারদিকের পরিবেশ আমাদের মতো নয়। এখানে প্রতিনিয়ত হেরে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার গল্প লেখা হচ্ছে। আমি চাই না তোরা কখনো হেরে যা। তোদের বাবা যেদিন চলে গেলেন সেদিন থেকে অনেক কষ্টে গলা ধরে আসলে মনোয়ারা বেগমের। দৌড়ে রুম ত্যাগ করলো মিথিলা। সত্যিই তো, আম্মু কতটা ভরসা করে আমার ওপর, অথচ আমি কি না শেষ পর্যন্ত মিথ্যা বলতে শুরু করলাম। কিন্তু অনেক তো আমার ভালোবাসা, যতটা আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। তাহলে তার ভালোবাসাকে আমি কিভাবে উপেক্ষা করব? আম্মুকে কি সব খুলে বলবো? না, সেই সাহসটাও নেই। একই রকম গোলকধাঁধায় পড়ে যাচ্ছি আমি। কল্পনার রাজ্য থেকে হঠাৎ মৃদুলার ডাকে বাস্তবে ফিরে এলাম। মৃদুলা বলল, আপু রাতে খাবে না? না রে, খিদে নেই। তোরা খেয়েছিস? না। আম্মুকে ডাকতে বলল তোমাকে? আচ্ছা গিয়ে বল, আমি পরে ক্ষুধা লাগলে খেয়ে নিব। মাথা নাড়িয়ে সম্মতি জানালো মৃদুলা। চলে যেতে নিলেই মৃদুলা বলল, শোন, আলোটা নিভিয়ে যা, আমার ঘুম পাচ্ছে। দুপুরে ভার্সিটি থেকে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ফারিয়া দৌড়ে এসে মিথিলার পাশে বসে পড়ে। স্মিত হেসে মিথিলা বলে, কিরে, মাত্রই না ভার্সিটি থেকে ফিরলাম, এখন আবার তাড়াহুড়ো করে এলি যে? মিথি, তোর অনেক ভাইয়ার সাথে কথা হয়েছে? সামান্য ইতস্তা নিয়ে বললাম, গত 1 মাসে কথা হয় না ওর সাথে। আটকে উঠল ফারিহা। ওর ফোনটা আমার সামনে তুলে ধরে বলল, এটা কি ভাইয়ার এঙ্গেজমেন্ট মানে? ফারিয়া চলে গেলেও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হলো না। অনেকের সাথে মিশে থাকা সেই স্মৃতিমধুর দিনগুলো মনের কোণে উকি দিতে শুরু করলো। তারপর কখন যে দুপুর পেরিয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে সন্ধে, টেরই পায়নি। রাত 12টা, বুকের বাঁ পাশটায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিছুতেই কষ্টগুলো কান্না হয়ে ঝরে যাচ্ছে না। অতি কষ্টে নাকি মানুষ পাথর হয়ে যায় শুনেছি। আমার অবস্থা কি তাই? কিন্তু এ কেমন অসহ্য যন্ত্রণা। পড়ার টেবিলে চোখ বুলাতেই নীল ডায়েরিতে চোখ আটকে গেল। কথা রেখেছিল অনেক। ডায়েরির অর্ধেক অংশে নিজের অনুভূতিগুলো লিখে আমাকে বলেছিল ডায়েরিটা আমার ইচ্ছাগুলো দিয়ে পূর্ণ করতে। আমি বলেছিলাম প্রচণ্ড মন খারাপের কোনো এক সময় ডায়েরিটা পড়ব। অনেক হেসে বলেছিল, আমি কখনো তোমার মন খারাপ হতে দিলে তো? ভাবতেই চিনচিনে ব্যথাটা ক্রমশ বাড়ল। এত চিরচেনা মানুষটা কিভাবে পরিবর্তন হতে পারে? যদিও অনেকের মুখ থেকে এখনো শোনা হয়নি সে অন্য কাউকে আমার জায়গাটা দিয়ে দিয়েছে। শুনলে হয়তো শেষ নিঃশ্বাসটাও আমার ছেড়ে পালিয়ে যাবে। কল্পনার অবসান ঘটিয়ে ডায়েরির প্রথম পাতা উল্টাতেই সেই চিরচেনা হাতের লেখাটা ভেসে উঠল। শুধু লেখাটাই নয়, সেই মানুষটার শরীরের সুবাস যেন এখনো তার অস্তিত্বের জানান দিচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে মানুষটার স্পর্শ লেগে আছে এখনো। ডায়েরির প্রথম পাতায় লিখা, প্রিয় মেঘকুমারী, শিশির স্নিগ্ধ মুগ্ধতায় পরিপূর্ণ তোমার প্রতিটি পদচারণ। ভালোবাসি, বড্ড ভালোবাসি। অনেক। আচমকা এক বিন্দু জল টপকে পড়ল চোখের কোণা বেয়ে। দীর্ঘশ্বাসে ভেসে এলো, তুমি আমার। রাতের আঁধার গভীর হতে শুরু করেছে। চারিদিকে নীরব, কোথাও কোনো জনমানবের কোলাহল নেই। মিথিলার চোখ এখনো ডায়েরির পাতায় আবদ্ধ। মেঘকুমারীর নামটাতে এখনো চিন্তাগুলো বাঁধা পড়ে আছে। মনে হচ্ছে এই তো সেদিন দুজনের প্রথম দেখা। 2 বছর আগে ভার্সিটিতে প্রথম দিকে ক্লাস করতে বেশ লাগতো। নতুন জায়গা, নতুন মানুষগুলোর সাথে বেশ মানিয়ে যাচ্ছিল সবকিছু। কিন্তু কিছুদিন পরেই অ্যাসাইনমেন্ট আর বিরতিহীন ক্লাস করতে করতে একঘেয়েমি চলে আসে। ভার্সিটিতে সেদিন সাংস্কৃতিক
অনুষ্ঠান। ইচ্ছে না থাকলেও আম্মু বলল, গিয়ে দেখ কত সুন্দর অনুষ্ঠান হবে। বাসায় বসে কি করবি? তার থেকে বরং ঘুরে আয়। সম্মতি জানিয়ে হালকা আকাশি রঙের একটা থ্রি পিস পরে সাথে হিজাব লাগিয়ে রওনা হলাম ভার্সিটির উদ্দেশ্যে। পথিমধ্যে ফারিহার সাথে দেখা। দুজনে একই ভার্সিটি হলেও ডিপার্টমেন্ট আলাদা। দুজনের গল্প করতে করতে পৌঁছে গেলাম ভার্সিটিতে। কিছুক্ষণ পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এরই মধ্যে একটা ছেলে হুড়মুড়িয়ে যেতে গিয়ে আমার সামান্য ধাক্কা লাগলো। আশেপাশে এত জায়গা থাকতে এখান দিয়েই কেন যেতে হবে তার? তাড়াহুড়োতেও ছেলেটা পেছনে ফিরে বলল, সরি সরি, খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? চোখ কি রেখে এসেছেন বাসায়? চলে যেতে গিয়েও পুনরায় পিছু ফিরে তাকালো ছেলেটি। ভ্রু কুঁচকে বলল, ফার্স্ট ইয়ার। হ্যাঁ তো? মুচকি হেসে চলে গেল সে। ভীষণ আশ্চর্য লাগলো, সাথে রাগও হলো। পাশ থেকে ফারিয়া বলল, ভুল হতেই পারে, আর সরি তো বলেই ছিল। তুই রিয়েক্ট করতে গেলি কেন? রাগী মুড নিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়েক্ট করলাম মানে? আশেপাশে এত ফাঁকা জায়গা থাকতে কিভাবে এত বেখেয়াল হয়? এসব ধান্দা আমি বুঝি না ভেবেছিস? ইচ্ছে করে এরকম করেছে। ইচ্ছে করে কেন করবে? দেখলি না তাড়াহুড়ো করেছিল, সেজন্যই হয়তো। এই এই ওয়েট ওয়েট, তুই হঠাৎ এই লোকটাকে নিয়ে সাফাই গাইতে শুরু করলি কেন বলতো? আমি তোর বান্ধবী নাকি উনি তোর কিছু? ভেংচি কাটল ফারিয়া। বিকেল হতে চলল, এখনো অনুষ্ঠান শেষ হওয়ার নাম নেই। এত বাদ্যযন্ত্র আমার প্রচণ্ড মাথা ধরেছে। প্রায় আধ ঘন্টা আগ থেকে ফারিয়াকে বাসায় ফেরার তাড়া দিচ্ছি, কিন্তু তার একাই কথা, আর একটু দোস্ত, এটা শেষ হোক। এটা ওটা করতে করতে অনেক কিছুই শেষ হলো। তাই রাগ করে হাঁটা দিতেই ফারিয়া ও আর দেরি করলো না, বলল, আচ্ছা রাগ করতে হবে না, যাচ্ছি চল। হেঁটে ভার্সিটির গেট থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখানেও টুকটাক জ্যাম লেগে আছে, জনসমাগমে পরিপূর্ণ আজ ভার্সিটি প্রান্তর। রিকশাওয়ালা ডাক দিয়ে মাত্রই বললাম, এই মামা যাবে? তখনই গিটারের টুংটাং শব্দ এসে মনে আঘাত করতে লাগলো। কেন যেন এক মুহূর্তে মনটা উতলা হয়ে উঠল। পাশ থেকে রিকশাওয়ালা বলেই যাচ্ছে, কই যাবে নাফা? সেদিকে হুঁশ নেই আমার। আমার ক্রিয়াকলাপে ফারিয়া হতভম্ব। আমাকে সামান্য ধাক্কা দিয়ে বলল, কিরে মিথি, কি ভাবছিস? ততক্ষণে পুরুষ কণ্ঠে একটা গান ভেসে আসতে শুরু করেছে। মুস্কুরানে কি বাজা তুম হো, গুনগুনানে কি বাজা তুম হো, জিয়া যাও না যাও না যাও না রে প্রিয়া রে, जिया जाओ ना जाओ ना जाओ ना प्रिया रे, धूप आए तो साए तुम लाना, खुशियों की बारिश में भीग सन जाना, जिया जाओ ना रे प्रिया रे, जे मिले उनसे काट लेंगे हम थोड़ी खुशियाँ, थोड़े आंसू बाट लेंगे हम जिया। ফারিয়ার কথার উত্তর না দিয়ে উল্টো দৌড় দিলাম ভার্সিটির দিকে। ভিড় ঠেলে স্টেজে পৌঁছানোর আগেই হঠাৎ মাঝপথেই গানটা থেমে গেল। যারা মনোযোগ দিয়ে গানটা শুনছিল তারা বেশ বিব্রত হলো। হৈ হৈ পড়ে গেল চারিদিকে। এত লোকের ভিড়ে বুঝতেই পারছি না কে গাচ্ছিল গানটা। মন খারাপ করে ফিরে আসার উদ্দেশ্যে পেছনে ফিরতেই আবারও গানের সুর ভেসে এলো। এবার আর দেরি না করে পিছনে ফিরে দেখার চেষ্টা করলাম গানটা কে গাইছে। যা দেখলাম তাতে সামান্য হলেই মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলো। সকালে সেই ছেলেটা না? নিজের এবার খুব অপরাধী মনে হচ্ছে। ইস, তখন ওরকম আচরণ করা ঠিক হয়নি একদম। দরজার খটখট আওয়াজে কল্পনা থেকে ফিরে এলো মিথিলা। মৃদুলা ডাকছে, আপু উঠছো? অনেক বেলা হলো, ক্লাসে যাবে না? ও আপু। খোলা চুলগুলো হাত খোপা করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই মিথিলা খেয়াল করলো চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে, আর সঙ্গে বেশ অনেকটা ফুলে গেছে। তাই বেসিনে গিয়ে ৩-৪ বার মুখে পানি ঝাপটা দিয়ে দরজা খুলল মিথিলা। ততক্ষণে মৃদুলা খাবার টেবিলে গিয়ে বসে পড়েছে। গুটিসুটি পায়ে খাবার টেবিলে যেতেই দেখল মনোয়ারা বেগম খাবার সাজাচ্ছেন। হঠাৎ তিনি বললেন, তুই তো এত দেরি করে ঘুম থেকে উঠিস না, আজ কি হলো? মাথা নিচু করে মিথিলা জবাব দিল, এমনি আম্মু। গলার স্বরে ভিন্নতা পেয়ে মনোয়ারা বেগম বললেন,
দেখি তাকা আমার দিকে। কি হয়েছে তোর? কোথায় আম্মু? চোখটা লাল কেন এত? অ্যালার্জি। কথা বাড়ালেন না মনোয়ারা বেগম। খাবার শেষ করে মৃদুলা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মনোয়ারা বেগম পুনরায় বলতে শুরু করলেন, কি হয়েছে মা তোর? মায়ের দিকে তাকানোর সাহস নেই মিথিলার। চোখের জলের বাঁধটা তাহলে আর আটকে রাখা যাবে না। হয়তো মাকে আলাদা করে কিছু বলতেও হবে না। চোখের দিকে তাকিয়েই সব পড়ে ফেলতে পারে মানুষটা। সব কিছু পরিষ্কার না জানলেও আমি যে রিলেশনে ছিলাম এটা মা ভালো করে জানতেন। শুধু আমার মা কেন বলছি, সব মাই তো তার সন্তানের খবর জানেন। কারণ মায়ের সাথে তো সন্তানের নারীচ্ছেদের সম্পর্ক। না বললেও তারা অনেক কিছুই বুঝতে পারে। উত্তর না দিয়েই রুমে ফিরে আসলাম। চোখের জলগুলো এবার উপচে পড়তে চাইছে। কিছুতেই মায়ের সামনে দুর্বল হলে চলবে না। সেদিন কনসার্টের পর ছেলেটার সাথে আর দেখা হয়নি। নামটাও জানা হলো না। কেটে গেল কয়েকটি দিন। ইতিমধ্যে ভুলেও গিয়েছি সেদিনের ঘটনাগুলো। হঠাৎ ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই আবারও ধাক্কা খেলাম। এবার দোষটা আমারই। তাড়াহুড়োতেও অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঘটনার আকস্মিকতায় সরি বলতে যাব, এরকম সময় ছেলেটা বলল, তোমার চোখটা বুঝি আজ রেখে এসেছো? মনে পড়ে গেল সেদিনের ঘটনাটি। সামান্য লজ্জাও পেলাম। মাথা নিচু করে বললাম, সরি। তাড়াহুড়োতে অ্যাক্সিডেন্ট হতেই পারে। তাই বলে আপনি যে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন সেটা কিন্তু বলেছি না। এবার মনে মনে রাগ হতে লাগলো খুব। আমার কথাগুলো আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরক্ষণেই মনে পড়ল আমি তো এগুলো বলেছিলাম উনি চলে যাওয়ার পর। তাহলে জানলো কেমনে? মিথিলার সামনে তুড়ি বাজিয়ে ছেলেটি বলল, আমি সিনিয়র, একে তো সেদিন সম্মান দাওনি, উল্টো বেয়াদবি করেছ। লাস্ট কিছুদিন ব্যস্ত থাকায় বিষয়টা মাথায় ছিল না। দেখা হয়ে বেশ ভালো হলো। থতমত খেয়ে এদিক ওদিক ফারিয়াকে খুঁজতে লাগলাম। এই ফারিয়াকে একটা সময়ও কোনো প্রয়োজনে পাওয়া যায় না। পেতনি একটা। মনে মনে হাজারটা গালি দিলাম ফারিয়াকে। ছেলেটি বলল, আমি অনিক চৌধুরী, ফাইনাল ইয়ার, ম্যাথ ডিপার্টমেন্ট। তোমার নাম কি? আমি মিথিলা মেহজাবিন, ফার্স্ট ইয়ার, ফিজিক্স ডিপার্টমেন্ট। ওয়েল, তুমি তো পিচ্ছি, তাই তুমি করেই বললাম। জি, শোনো, তোমার শাস্তি হলো প্রতিদিন ভার্সিটিতে এসে একবার করে আমার সাথে দেখা করা। গট ইট? কি? এ কীরকম শাস্তি? যা বললাম তাই। কথা বাড়ালেই শাস্তি বাড়বে। আরে তোমার শাস্তি দ্বিগুণ। 2 বার দেখা করবে প্রতিদিন, বুঝলে? মুচকি হাসি দিয়ে চলে যায় অনিক। আজও চোখ বন্ধ করলেও ওই হাসিটা অনুভব করা যায়। এখনো তৃপ্তি অনুভব হয় ভালোবাসার মানুষটার হাসি কল্পনা করলে। দিনের আলোকে উপেক্ষা করে দরজা জানালার পর্দা আটকে রুমের যথাসম্ভব অন্ধকার করেছে মিথিলা। অনিকের হাসি মুখটা কল্পনা করতেই মিথিলার ঠোঁটের কোণে হাসি ফুটল। মাত্রই তো মেয়েটা কাঁদছিল তাহলে? এখন আর হাসে না মিথিলা। অন্ধকারে তার বাস। মনোয়ারা বেগম মেয়ের এরকম বদলে যাওয়ার কারণটা জানতে পারেনি এখনো। তিনি মনে করেন যেটাই হোক মিথিলাকে একটু গুছিয়ে নেওয়ার সময় দিতে হবে। কারণ আঘাতটা যতই গাঢ় হোক, সময়ের স্রোতে ঠিকই তা সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ঘটনা এর উল্টো, যা কল্পনায়ও আনতে পারেনি মনোয়ারা বেগম। শেষবারের মতো উত্তর খুঁজতে অনিকের সামনাসামনি মিথিলা। দীর্ঘক্ষণ সেই পরিচিত নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে সে। অনিক এলো অনেকটা দেরি করে। অনিকের চোখ মুখ স্বাভাবিক দেখে মনে হচ্ছে না কিছু করেছে সে। মিথিলাকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে অনিকই বলল, সরি দেরি করার জন্য। বিয়ে করেছো কবে? থমথমে গলায় প্রশ্ন করল মিথিলা। মাথা নিচু করে অনিক বলল, সত্যি আমার খুব লজ্জা হচ্ছে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে। তবুও বাস্তবতা তো মেনে নিতেই হবে, তাই না? বাস্তবতা? কোনটা বাস্তবতা? দেখো মিথিলা, বয়সের তাড়নায় তোমাকে আমার এবং আমাকে তোমার ভালো লেগেছে। আমরা একসাথে অনেকটা সময় একটা সম্পর্কে থেকেছি। ছোট ছোট অভিমান হলেও কেউ কখনো কাউকে ছেড়ে দেয়নি।
কিন্তু এখন যখন আমি প্রতিষ্ঠিত, তখন আমার পরিবারের একটা স্বপ্ন থেকেই যায় আমাকে নিয়ে, যেমনটা তোমার পরিবারও আছে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, আমি কখনো তোমাকে ভালোবাসিনি, কিন্তু আম্মা যে হঠাৎ করে সব ঠিক করে রাখবে বুঝতে পারিনি। আর আম্মার কথা ফেলে দেওয়ার কোনো সাহস ছিল না আমার, তাই ক্ষমা চাইছি। এখন অনেকের দিকে মিথিলার চোখ আবৃত। কতটা চেঞ্জ হয়ে গেছে এইটুকু সময়ে, কতটা সহজভাবে সমাধান দিয়ে দিচ্ছে সে। নিজেকে শক্ত করে মিথিলা বলল, তাহলে আমাদের এতদিনের পথ চলা, আমাদের স্বপ্নগুলো। আবেগের থেকে বাস্তবতাকে বেশি প্রাধান্য দিতে হয় মিথিলা। জানি কষ্ট হবে, তবে অসম্ভব নয়। ভালো থেকো বলে উল্টো দিকে হাঁটতে শুরু করলো মিথিলা। মিথিলাকে আটকাতে গিয়েও আটকালো না অনেক। একটু সময় গেলে ঠিক হয়ে যাবে ভেবে। গভীর রাত, নীরবে অন্ধকার রুমে শুয়ে আছে মিথিলা। শেষ হয়ে গেল আজ সব। যেটা অনেকের কাছে আবেগ, সেটা মিথিলার জীবন মরণ প্রশ্ন। চোখ দুটো খুলে সিলিং ফ্যানের দিকে নজর গেল তার। আপন গতিতে চলছে সেটি। কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসল সে। হেঁটে গিয়ে ডেস্ক থেকে অনেকের দেওয়া লাল একটা শাড়ি বের করলো সে। ফ্যানের ওয়ালপেপারে থাকা অনেকের ছবিখানা দেখে মুচকি হাসল মিথিলা। ছবির মানুষটিকে শেষবারের মতো কল্পনায় আলিঙ্গন করে নিল সে। তারপর সেই নীল ডায়েরিতে হাত নিয়ে শেষ একবার হাত বুলালো তাতে। টেবিলের ওপর ডায়েরিটি রেখে ফিরে আসতে গিয়েও পুনরায় চেয়ারে বসে পড়ল সে। শেষ একটাবার সেই অনুভূতিগুলো ভেবে নিতে চাইল সে। শাস্তিস্বরূপ প্রতিদিন অনেকের সাথে দেখা করার বিষয়টা ভালোই লাগতো মিথিলার। ধীরে ধীরে পরিচয়, ভালো লাগা আর সবশেষে ভালোবাসা। সব ঠিকঠাক চলছিল। সামান্য কথা কাটাকাটি হলেও কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারত না। কিন্তু হঠাৎ একদিন মিথিলাকে ক্যাফেটেরিয়ায় ডাকে অনিক। যাওয়ার পর অনিক জানায় তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মজার ছলে মিথিলা কথাটাকে উড়িয়ে দেয়। অনিক অর্ডার করতে যাওয়ায় একাই বসেছিল মিথিলা। হঠাৎ অনিকের মেসেজ টোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা তনিমা। আশ্চর্য হলো মিথিলা। এর আগে তো কতবারই অনিকের ফোন দেখেছি, এই নামে তো কোনো নাম্বার সেভ ছিল না। কৌতূহলবশত ফোনটা হাতে নিতেই মিথিলা দেখল, কই তুমি, দেরি করছো কেন? ছো মেরে ফোনটা কেড়ে নেয় অনিক। বলে, কি দেখছো ওভাবে? তনিমাকে? কেউ না। এখান থেকেই ঝামেলা শুরু। এরপর কিছু জিজ্ঞেস করলে না তেই উত্তর দেয় অনিক। এরই মধ্যে কিছুদিন তুমুল কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। রাগ করে যোগাযোগ মাধ্যম থেকে অনিককে ব্লক করে মিথিলা। 1 মাস কেটে গেলেও অনিক মিথিলার কোনো খোঁজ নেয়নি। এতে অভিমানের পাল্লা আরও ভারী হয়। এরপরই হঠাৎ ফারিয়ার দেখানো খবরটায় আঁতকে ওঠে মিথিলা। হয়তো সেই দিন এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিল অনিক। হাতে থাকা লাল শাড়িটা নিয়ে ফ্যানের সাথে বাঁধল মিথিলা। ছোট্ট টুল হাতে নিয়ে তার ওপর ভর করে গলার সাথে পেঁচিয়ে নিল। হঠাৎ পানি পিপাসা পেল মনোয়ারা বেগমের। পাশ হাতরে জগে একটু পানি পেল না সে, তাই জগ হাতে রান্নাঘরে পানি আনতে যাচ্ছিল তিনি। হঠাৎ মিথিলার দরজার কাছে এসে দেখলেন দরজাটা হালকা টেনে রাখা। তিনি রান্নাঘরে গিয়ে পানি পান করলেন আর জগটাতে সামান্য পানি নিয়ে রুমে ফিরতে নিলেই তার মনে হলো মিথিলা তো দরজা খোলা রেখে ঘুমায় না, তাহলে কি এখনো জেগে আছে? কৌতূহল দমাতে হালকা ধাক্কা দিয়ে মিথিলার রুমে প্রবেশ করলেন সে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তাই দরজা পাশ থাকা লাইটটা অন করে সামনে ফিরে তাকালেন মনোয়ারা বেগম। সামনে ঝুলে আছে এক নিথর দেহ। ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল খুব। সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে মিথিলাকে। মনোয়ারা বেগম জায়গায় অন্য কোনো মা হলে হয়তো নিজের চোখের সামনে মেয়ের এই দৃশ্য দেখে জ্ঞান হারাতেন, কিন্তু স্বামীকে হারানোর পর থেকে অনেকটা শক্ত হয়ে গেছেন মনোয়ারা বেগম। মেয়ের নিথর দেহ প্রাণ আছে কি নেই সেদিকে হুঁশ নেই তার। গভীর রাতেই আশেপাশের ফ্ল্যাটের কয়েকজনের সাহায্যে হাসপাতালে নিয়ে আসেন মিথিলাকে। পরদিন সকালে ডাক্তার জানায় মিথিলা বিপদমুক্ত। আর কিছুক্ষণ পর তাকে আনলে হয়তো
আর বাঁচানো সম্ভব হতো না। স্বস্তির নিঃশ্বাস নেয় মনোয়ারা বেগম এবং মৃদুলা। ততক্ষণে ফারিয়া এসে উপস্থিত হয়েছে সেখানে। ডাক্তার আবার বলেন, শুধু একটা প্রবলেম। নিমিষেই মুখের হাসি বিলীন হয়ে যায় সকলের। মৃদুলা জিজ্ঞেস করে, কী প্রবলেম? দীর্ঘক্ষণ গলায় চাপ পড়ার জন্য কণ্ঠনালীতে প্রচণ্ড আঘাত লেগেছে। হয়তো আগের মতো আর ক্লিয়ার কথা বলতে পারবে না, বা আর হয়তো কথাই বলতে পারবে না। ধপ করে মাটিতে বসে পড়েন মনোয়ারা বেগম। সবাইকে আশ্বস্ত করে ডাক্তার বলেন, দেখেন, আমি শিওর বলছি না এরকম হবেই। আপাতত রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত কিছু বলতে পারছি না। আর হ্যাঁ, রোগীকে একদম মেন্টালি প্রেশার দেওয়া চলবে না, তাহলে কন্ডিশন আরও খারাপ হতে পারে। ডাক্তারের কথায় সত্যি হলো। সারা জীবনের জন্য কথা বলার ক্ষমতা হারালো মিথিলা। কথায় বলে, অভাগী যেদিকে যায় নদী শুকিয়ে যায়। মিথিলার ক্ষেত্রেও হয়তো কথাটি সঠিক। বিষাদের জীবন থেকে মুক্তির আশায় পৃথিবীকে বিদায় জানাতে চেয়েও অবশেষে মায়ের কাঁধে বোঝা হয়ে বেঁচে থাকতে হলো তাকে। কয়েক বছর পর আজ মৃদুলার বিয়ে। খুব একটা ধুমধাম করে হচ্ছে না, কারণ পর্যাপ্ত অর্থের অভাব। মিথিলা আপন মনে বোনকে সাজাতে ব্যস্ত। এদিকে অধর ধারায় কান্না ঝরে পড়ছে মৃদুলার চোখ থেকে। ইশারা দিয়ে মিথিলা বোঝাতে চাইল, কী রে, কাঁদছিস কেন বোন? মিথিলার অবক্ত কথাগুলো হয়তো মৃদুলা বুঝতে পারল। মিথিলাকে জড়িয়ে ধরে বলল, আপু রে, আমি কোথাও যাব না। আমি তোমাদের সাথে থাকব। তোমরা পারলে আমিও পারবো সব সহ্য করতে। আমি যাব না আপু। মৃদুলাকে নিজের থেকে সরিয়ে মিথিলা ভ্রু কুঁচকে আ ভাষায় বলল, একদম এগুলো বলবি না। তুই অনেক সুখে থাকবি। সৃষ্টিকর্তা আমার জীবনের সব সুখ তোকে দিবে, তুই মিলিয়ে নিস। কথাগুলো মৃদুলা বুঝতে পারল কি না কে জানে। কখনো কেঁদেই চলছে মৃদুলা। এত সময় দরজার পাশে দাঁড়িয়ে দু বোনের আর্তনাদগুলো প্রত্যক্ষ করছিল ফারিয়া। দু চোখের জল মুছে রুমে প্রবেশ করল সে। মৃদুলাকে বলল, কাঁদিস না পাগলি, নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। এখন তোর অনেক দায়িত্ব। অল্পতে এভাবে ভেঙে পড়লে হবে? মাথা নাড়িয়ে ফারিয়ার কথায় সায় জানালো মিথিলা। মৃদুলার চোখের পানি মুছে দিল ফারিয়া। তখনই গুটি গুটি পায়ে 4 বছরের একটা মেয়ে ঘরে প্রবেশ করল। ফারিয়ার আঁচল টেনে বলল, মামুনি মামুনি, বর আসছে। বাচ্চাটিকে কোলে তুলে ফারিয়া বলল, তোমাকে কে বলল? ওটা বর। কেন, বাহিরের সবাই বলছে তো। হাসল সবাই। ফারিয়া বলল, আচ্ছা এখন বাবাইয়ের কাছে যাও। মা, আমি আসছি। ফারিয়ার ডান গালে চুমু এঁকে দৌড়ে চলে গেল সারা। প্রাণ ভরে মা মেয়ের খুনসুটি দেখল মিথিলা। অজান্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। মৃদুলার বিদায়ক্ষণে সকলে কাঁদলেও মিথিলা একটুও কাঁদেনি। সারাদিনের ব্যস্ততায় সবাই ক্লান্ত, শরীরে বেঘোরে ঘুমাচ্ছে। ঠিক এরকম একটা নিরিবিলি সময়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মিথিলা। মৃদু হাওয়ায় টেবিলের ওপর নীল ডায়েরির পাতাগুলো উড়ছে। হঠাৎ রুমে প্রবেশ করল ফারিয়া। আবছা আলোয় মিথিলাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখল সে। সেদিকে যেতে নিলেই ডায়েরির দিকে চোখ পড়ল তার। এগিয়ে গিয়ে শেষ পাতাটায় কিছু একটা লেখা দেখল সে। প্রিয় ভালোবাসা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজ আমার ছোট মৃদুলাটার বিয়ে হয়ে গেল। একটু কষ্ট হলেও একটা ভেবে তৃপ্তি পাচ্ছি। এই সংসারটা সাজানোর সুযোগ পাচ্ছি। সৃষ্টিকর্তা কি সবাইকে এই সুযোগ দেয়? আমাকেও দেয়নি। আমারও ইচ্ছে ছিল লাল শাড়ি পরে বউ বেশে তোমার বাড়ি যাব। কিন্তু জানো, ফারিয়ার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। সারাদিন মা মেয়ের খুনসুটিগুলো উপভোগ করি আমি। আমার একটুও হিংসে হয় না, বরং ভালো লাগা কাজ করে। আমারও যদি একটা ছোট্ট রাজপুত্র থাকতো। বিরক্ত হচ্ছ তুমি? কি করব বলো? আমার কথাগুলো যে কেউ শুনতে পায় না। কথাগুলো জমতে জমতে পাহাড় সমান হয়ে গেছে, তাই তোমাকেই বললাম। তোমার প্রতি কোনো অভিযোগ রাখিনি আমি। ভালো থেকো তুমি। ইতি অভাগিনী। পেছন থেকে মিথিলার কাঁধে হাত রাখল ফারিয়া। পেছন ফিরে ফারিয়াকে দেখে হয়তো বলল, ও তুই,
ঘুমাসনি? কিন্তু বোঝা গেল না। ফারিয়া এক নাগাড়ে বলতে লাগলো, আর কত কষ্ট পাবি তুই বল? ওই বেঈমানটা তো তোর সব কিছু কেড়ে নিল। তোর ক্যারিয়ার, তোর পড়াশোনা, তোর স্বপ্ন, এমনকি তোর বাক ক্ষমতা পর্যন্ত। আজ তুই আর 5টা স্বাভাবিক মেয়ের মতো বাঁচতে পারতি। শুধুমাত্র ওই বেঈমানটার জন্য আজ তুই সবার কাছে বোঝা। তোর ওপরই আমার এখন বিরক্তি হয়। একটা মানুষ এতটা ভালোবাসে কিভাবে? তাও এরকম কাউকে, যে কিনা ভালোবাসা পাওয়ার যোগ্যই না। একটু স্বার্থপর হতে শিখলেই তোর কিচ্ছু হারাতে হতো না। তুই চাইলে ওকে দেখিয়ে দিতে পারতি, অনেকের থেকে 1000 গুণ ভালো কাউকে ডিজার্ভ করিস তুই। এত কিছু হারিয়েও কেন তোর রাগ হয় না? কেন ওই বেঈমানকে ভালোবাসিস? গুটি পায়ে টেবিলে এসে নীল ডায়েরিতে কিছু একটা লিখে ফারিয়ার পানে ডায়েরিটা বাড়িয়ে দেয় মিথিলা। ভালোবাসাকে উপেক্ষা করার ভাষা আমার জানা নেই। সব হারিয়ে নিঃস্ব হয়েও ওই বেঈমান স্বার্থপরটাকে তবুও ভালোবাসবো, বেশি ভালোবাসি। ডায়েরির লেখাটা পড়ে ফারিয়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, আর মিথিলার মুখে তখনও কষ্ট লুকানো কৃত্রিম হাসি। সমাপ্ত।